আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই নিরাপদে আছো এবং করোনার যে স্বাস্থ্যবিধিগুলো আছে, করোনা থেকে বাঁচার যে স্বাস্থ্যবিধিগুলো আছে, নিশ্চয়ই তোমরা সবাই সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। সবাই নিশ্চয়ই বাসায় থাকছো, মাস্ক ব্যবহার করছো। প্রয়োজনে, খুব প্রয়োজন ছাড়া নিশ্চয়ই তোমরা বাইরে বের হচ্ছ না, এবং যদি বাইরে বের হও অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে বের হবে। তোমাদের কাছে আমাদের এটা একটা অনুরোধ রইলো। আর যেহেতু আমরা করোনাকালীন সময়ে ক্লাসে যেয়ে ক্লাস করতে পারছি না, সো আমাদের এই অনলাইন ক্লাসটাকে তোমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ এই মুহূর্তে এটার অনলাইন ক্লাসের আর কোনো বিকল্প নাই। সো তোমাদের এই যে করোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখার যে ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষতিটা আসলে কিছুটা হলেও কিন্তু তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ক্ষতিটা মিনিমাইজ করতে পারো, যদি তোমরা সেটাকে একটু সিরিয়াস ভাবে, যদি অনলাইন ক্লাসটা তোমরা একটু সিরিয়াস ভাবে যদি অনুসরণ করো, ক্লাসে কি পড়াচ্ছে টিচাররা সেটা অনুসরণ করা, প্লাস সেই অনুযায়ী বাসায় পড়া। এ দুটি করলে কিন্তু অনেকখানি তোমরা তোমাদের যে যতটুকু ক্ষতি হয়ে যাচ্ছে সেই ক্ষতিটা অনেকখানি পুষিয়ে আনতে পারবে। কারণ এই সময়ে তোমাদের বাসায় কিন্তু অনেক বেশি সময় তোমরা পাচ্ছ। আগের তুলনায় এখন তোমরা বাসায় বেশি থাকছো। সো এই বাসায় যে সময়টুকু তোমরা পাচ্ছ, সময়টুকুকে অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ আমরা জানি তোমাদের এইচএসসির প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুটো মিলে সময় খুবই অল্প। সেই সময়ের অনেকখানি সময় অলরেডি চলে গেছে। সো বাসায় তোমাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে, এবং সেটার জন্য যা যা দিক নির্দেশনা প্রয়োজন সেটা দেওয়ার জন্য তো আমরা আছি, এবং অনলাইন ক্লাসগুলো তোমাদের অনুসরণ করতে হবে। সো ফিন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্সের প্রথম অধ্যায়টি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তোমরা যারা ক্লাসগুলো করেছো জুমে বা ভিডিওগুলো দেখেছো, তারা বলতে পারবে যে আমরা প্রথম চ্যাপ্টারটার উপরে অনেকগুলো ক্লাসই আমাদের হয়েছে, আমরা প্রথম চ্যাপ্টারটি শেষ করেছি। আমরা আজকে ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের চতুর্থ অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের 4 নম্বর যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়টির নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। বাংলায় এই অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। 4 নম্বর অধ্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আর্থিক বিশ্লেষণ বা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। তো এখানে আমরা ওভারঅল একটু আলোচনা করেছি। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা আর্থিক বিশ্লেষণ আসলে একটি একটু হায়ার লেভেল কনসেপ্ট। এই কনসেপ্টটি আমরা সাধারণত আমাদের ফাইন্যান্সে যারা অনার্স করছে তারা থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস নামে একটি ফুল 100 মার্কস এর কোর্স করছে। সো এই যে অধ্যায়টি তোমরা এখানে যে পড়ছো, 4 নম্বর অধ্যায়ে যে আর্থিক বিশ্লেষণ পড়ছো, আসলে অনার্সে আমরা যখন ফাইন্যান্সে থার্ড ইয়ারে এই আর্থিক বিশ্লেষণের উপরে একটা 100 মার্কস এর কোর্স আছে। সো আমরা বুঝতে পারছি যে এই চ্যাপ্টারটি একটু আম, উম, আমরা বলতে পারি যে একটু হায়ার লেভেল একটা কনসেপ্ট গুলো এখানে আলোচনায় এসেছে। তারপর সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমাদের এখানে আমরা বেশ কিছু ম্যাথ পাবো। সো ম্যাথ গুলো করার জন্য আমাদেরকে কন্টিনিউ করতে হবে, প্রতিটা ক্লাসের সাথে আমাদের কন্টিনিউ করতে হবে। যে আমি মাঝখান থেকে শুনলাম বা মাঝখানে মাঝখানে ক্লাসে অ্যাটেন্ড করলাম, তাহলে কিন্তু আমরা এই চ্যাপ্টারটি ধরতে পারবো না। যেহেতু এখানে ম্যাথ আছে, তো প্রতিটি ক্লাস আমরা নিশ্চয়ই একটু সিরিয়াসলি ফলো করব। এটা তোমাদের কাছে আমার একটা প্রত্যাশা রইলো। তো আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে যখন যাব, তখন প্রথম কথাই আমাদের হচ্ছে যে আসলে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস জিনিসটা কি, কোন জিনিসের অ্যানালাইসিস করা হয়, কেন করা হয়, এই জায়গাগুলো আমাদের আগে ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের এখানে আমরা প্রথম একটা ইনিশিয়াল যে ধারণাটুকু দিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোম্পানি তাদের আর্থিক লেনদেনের চিত্র আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করে।
তার মানে হচ্ছে যে আমরা আমার একটা ছোট মুদি দোকান হোক, একটা ছোট ব্যবসা হোক বা বড় একটা কোম্পানি হোক, প্রতিটা কোম্পানির যারা আর্থিক লেনদেন করে, যাদের অর্থ আসে, কিছু কাজের মাধ্যমে অর্থ আসে, কিছু কাজের মাধ্যমে অর্থ চলে যায়, এবং প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু সে আর্থিক যে লেনদেনগুলো আছে সেগুলোকে লিপিবদ্ধ করে। একটা ছোট মুদি দোকানদারও কিন্তু তাকে তার প্রতিদিনে কি পরিমাণ, কত টাকা গেল, মানে খরচ হয়েছে, এবং তার প্রতিষ্ঠানে কত টাকা তার আয় হয়েছে, সেটা কিন্তু সে দিন শেষে, মাস শেষে হিসাব করে। হিসাব করার পরে সে কিন্তু একটা সময় শেষে বের করে যে তার প্রতিষ্ঠানে কি লাভ হলো নাকি লস হলো। ঠিক একইভাবে একটা কোম্পানিকেও কি করতে হয়, প্রতিষ্ঠানের যাবতীয় যে আর্থিক লেনদেনগুলো আছে সেগুলোকে প্রথমে কি করতে হয়, লিপিবদ্ধ করতে হয়, এবং লিপিবদ্ধ করার মাধ্যমে, হিসাব নিকাশ করার মাধ্যমে একটা সময় শেষে তাকে বের করতে হয় যে তার প্রতিষ্ঠানে কি লাভ হয়েছিল নাকি লস হয়েছে। সো এই যে এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমরা সাধারণত আর্থিক প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলি আর্থিক বিবরণী প্রস্তুত করা। যেমন আমরা অ্যাকাউন্টিং যখন করেছি, অ্যাকাউন্টিং এ আমরা ফাইনাল অ্যাকাউন্টে করেছি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তৈরি করা, এগুলো আমরা করেছি। কেন এই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে আসলে আমরা কি করেছি। ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট এগুলো প্রতিটি এক একটি আর্থিক বিবরণী। সেগুলোর মধ্যে আমরা কি করেছিলাম, সাধারণত দেখা যায় সেগুলোতে আমরা আমাদের প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের যে প্রতিদিনের আয়গুলো, ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয়, এবং একটা নির্দিষ্ট সময় শেষে নির্ণয় করা হয় যে প্রতিষ্ঠানের নিট মুনাফা কত বা নিট লস কত নির্ণয় করা হয়। সো আমাদের এখানে যেটা বলা হয়েছে, প্রত্যেকটি কোম্পানি তাদের আর্থিক লেনদেনের চিত্র আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করে। এই প্রতিবেদন সমূহ প্রতিষ্ঠানের ঋণদাতা, মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবহারের জন্য তৈরি করা হয়। এসব আর্থিক বিবরণী তৈরি করা হয় একটি গাইডলাইন অনুসরণ করে, যা হিসাব বিজ্ঞানের নীতিমালা বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল নামে পরিচিত। ওকে, তো আমাদের এখানে কথাটা, মেইন যে কথাটি এসেছে যে প্রতিটি প্রতিষ্ঠানকে আর্থিক বিবরণী প্রকাশ করতে হয়, তৈরি করতে হয়, এবং সেটা প্রকাশ করতে হয়। এই আর্থিক বিবরণীগুলো কাদের প্রয়োজন হয়, আর্থিক বিবরণী বা আর্থিক তথ্যগুলো কাদের প্রয়োজন, সেটা হচ্ছে প্রতিষ্ঠানে যারা ঋণ দিবে তারা জানতে চায় যে আমি যে প্রতিষ্ঠানে ঋণ দিব তাদের আর্থিক অবস্থাটা কেমন। প্রতিষ্ঠানের মালিকের জানতে হয় যে আমার প্রতিষ্ঠানে লাভ হয়েছে নাকি লস হয়েছে। যারা ব্যবস্থাপনা করবে তাদেরকে জানতে হয় যে প্রতিষ্ঠানে এখন আমাদের কি অবস্থায় আছে, আমাদের কি কি সিদ্ধান্ত নিতে হবে। সো এই সবার জন্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা প্রয়োজন, আর আর্থিক অবস্থাটা জানার জন্য আর্থিক বিবরণী প্রয়োজন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রয়োজন। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এই যে হিসাব নিকাশ করা হয়, প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিখা হচ্ছে, সেখান থেকে আয় বের করা হচ্ছে, ব্যয় বের করা হচ্ছে, আয় থেকে ব্যয়কে বাদ দেয়া হচ্ছে, তারপরে সেখানে মুনাফা বের করা হচ্ছে। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু যে যার ইচ্ছা মতন করতে পারছে না, তাই না? আমরা জানি যে আমরা যখন ক্লাস 9-এ পড়তাম, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, তারা কিন্তু যখন 9-এ পড়তো তারা তখন থেকেই কিন্তু একটু একটু করে অ্যাকাউন্টিং এর সব নীতিমালাগুলো শিখেছে। রেওমিল কিভাবে হবে, জাবেদা কিভাবে হবে, খতিয়ান কিভাবে বানাতে হবে, ফাইনালি তারা চূড়ান্ত হিসাব বা ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে করতে হবে, অনেক দিন ধরে একটু একটু করে নিয়মগুলো শিখেই কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব তৈরি করার পর্যন্ত আমরা উম তৈরি করতে শিখেছি। তার মানে হচ্ছে এখানে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো সবাইকে অনুসরণ করতে হয়। যে কোনো প্রতিষ্ঠান যার যার যেভাবে ইচ্ছা সেভাবেই চাইলে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারে না, জাবেদা তৈরি করতে পারবে না, রেওমিল তৈরি করতে পারবে না। সো এই যে একটা নিয়ম অনুসরণ করা হয়, গাইডলাইন অনুসরণ করা হয়, সেটা কিন্তু এমন না যে আমাদের দেশে একরকম, পৃথিবীর অন্য দেশে আরেক রকম। সবাই কিন্তু একটা কমন কিছু গাইডলাইন অনুসরণ করতে হয়। এই গাইডলাইনটাকেই, এই নীতিমালাটাকেই বলা হয় গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। যে নীতিমালাগুলো সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত, সবাই যেটা এক কথায় অনুসরণ করে, গ্রহণ করে, স্বীকৃতি দিয়েছে, সেই নীতিমালাগুলোকেই বলা হয় গ্যাপ, সংক্ষেপে বলা হয় গ্যাপ। সো আমাদের এখানে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা থেকে যায় সব সময়ের জন্য, যে গ্যাপ কি, GAAP কি। সো GAAP হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস।
তার মানে হচ্ছে অ্যাকাউন্টিং এর যে নীতিমালাগুলো আর্থিক বিবরণী তৈরি করার জন্য অনুসরণ করা হয় এবং যা সর্বজন স্বীকৃত গৃহীত সে ধরনের নীতিমালাগুলোকেই গ্যাপের নীতিমালা বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস নামে চিহ্নিত করা হয়। বাংলাদেশে বলবৎ 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রতিটি পাবলিক লিমিটেড কোম্পানিকে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং তা শেয়ার হোল্ডারদের নিকট পাঠাতে হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে কথা হচ্ছে এই যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। এটা কি আমি ইচ্ছা হলে করব, ইচ্ছা হলে করব না তা ব্যাপারটা কি এরকম ইচ্ছার উপর নির্ধারণ করছে যে আমার ইচ্ছা হলে আমি আর্থিক বিবরণী প্রকাশ করব, আর্থিক হলে ইচ্ছা হলে করব না। আসলে ব্যাপারটা তা না। যেমন প্রত্যেকটি কোম্পানি যে কোম্পানিগুলো বাংলাদেশের 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত সেই ধরনের কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে বার্ষিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় এবং সেই আর্থিক বিবরণীগুলো শেয়ার হোল্ডারদের নিকট প্রকাশ করতে হয়। এখন আমরা যাচ্ছি যে আর্থিক বিবরণী কোনগুলো। একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে সাধারণত চারটি আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। এছাড়া আরো অনেক ধরনের আর্থিক বিবরণী আছে কিন্তু বেসিক্যালি সাধারণত সবচেয়ে বেশি যে আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করা হয় সেগুলোর মধ্যে একটি হচ্ছে উদ্বৃত্ত পত্র। এখানে রিফালারটা দুইবার হয়েছে আমরা তো জানি। এখানে একটু একটা রিফালার চলে যাবে। উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট এটা একটা আর্থিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাকে বলে। ইনকাম স্টেটমেন্ট বা আয় ব্যয় বিবরণী। উদ্বৃত্ত পত্রে আমার প্রতিষ্ঠানের কি করা হয় যে একটা নির্দিষ্ট বছর বা একটা নির্দিষ্ট সময়ের প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে এবং প্রতিষ্ঠানের যে দায় আছে সম্পদ এবং দায়গুলোকে এখানে কি করা হয় লিপিবদ্ধ করা হয়। উদ্বৃত্ত পত্রের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ জানতে পারি। সো এটি হচ্ছে এক ধরনের আর্থিক বিবরণী। আয় ব্যয় বিবরণী কি? আয় ব্যয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট এটা আমরা জানি সবাই কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছে সবাই খুব পরিচিত আয় ব্যয় বিবরণী ইনকাম স্টেটমেন্ট হচ্ছে যেখানে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে আয় এবং ব্যয়গুলোকে দেখানো হয় এবং আয় যদি বেশি হয় আয় থেকে ব্যয়কে বাদ দিলে আমরা মুনাফা বের করতে পারি এবং যদি ব্যয় বেশি হয় সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের কি লোকসান বের করতে পারি। সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে প্রতিষ্ঠানের যে মুনাফা হয় সে মুনাফা থেকে সব পরিশোধ করার পরে শেয়ার হোল্ডারদেরকে সম্পূর্ণ অংশ ডিপিএস হিসেবে না দিয়ে সেই মুনাফার একটা অংশ এই রিটেইন আর্নিংস তহবিলে কি করে জমা রাখে। সো যে হিসাবের মাধ্যমে এটা প্রদর্শন করা হয় তাকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী। আর নগদ প্রবাহ বিবরণী হচ্ছে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ আসলো এবং কি পরিমাণ নগদ চলে গেল এইটা যেই বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বলছি নগদ প্রবাহ বিবরণী। সো বেসিক্যালি এই চার ধরনের বিবরণী সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এখানে আমরা একটু সংজ্ঞার মাধ্যমে লিখেছি যে আর্থিক বিবরণী কি। তো আর্থিক বিবরণী কি এটি একটি প্রশ্ন তোমাদের জ্ঞানমূলকের জন্য যে আর্থিক বিবরণী কি। একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানে সংগঠিত আর্থিক লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা আর্থিক বিবরণী বলি। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞা যে নির্দিষ্ট সময়ে এই কথাটি এখানে উল্লেখ করতে হবে কারণ আর্থিক বিবরণীগুলো কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় এখানে উল্লেখ করা হয়। সো নির্দিষ্ট সময়ের জন্য যখন আর্থিক লেনদেনগুলো একটা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা সেই হিসাবের বইটাকে আমরা আর্থিক বিবরণী বলছি। সো আর্থিক বিবরণী এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা হয়। সো এখানে প্রত্যেকটি আর্থিক বিবরণীর একটি নির্দিষ্ট সময় আছে। এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময়। সংখ্যায় প্রকাশ করা হয়। আর্থিক বিবরণীর প্রতিটি তথ্যই সাধারণত আমরা জানি যে সংখ্যায় প্রকাশ করা হয়। নির্দিষ্ট মুদ্রায় প্রকাশ করা হয়। আর্থিক বিবরণীগুলোতে যে কোনো তথ্যগুলো আমাদের আর্থিক যে তথ্যগুলো আছে সেগুলো যে কোনো একটা নির্দিষ্ট মুদ্রায় যেমন আমি একটা ইনফরমেশন লিখলাম টাকায় একটা ইনফরমেশন লিখলাম ডলারে এভাবে কিন্তু হবে না তাই না। আমরা জানি যে আমাদের যে আর্থিক বিবরণী ইনকাম স্টেটমেন্ট করছি সেটা যদি টাকায় হয় সবগুলো ইনফরমেশনই আমাকে টাকায় লিখতে হবে। তার মানে একটা যে কোনো একটা নির্দিষ্ট মুদ্রায় আমার আর্থিক বিবরণীর তথ্যটা প্রকাশ করতে হয়। সেটা যদি আমি ডলারে করি তাহলে আমাকে সবগুলো তথ্যই ডলারে প্রকাশ করতে হবে। একটা নির্দিষ্ট মুদ্রা ধরে আমাকে আর্থিক বিবরণীটা তৈরি করতে হবে এবং প্রকাশ করতে হবে। নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়। নির্দিষ্ট ছক
তার মানে আমরা কিন্তু সেই 9 থেকেই শিখেছি যে প্রত্যেকটা আমাদের যে আর্থিক বিবরণীগুলো আছে এদের একটা গ্যাপ দ্বারা উম একটা স্বীকৃত একটা ছক আছে। যেমন রেও মিল তৈরি করতে হলে আমাদের রেও মিলের এক ধরনের ছক ব্যবহার করতে হয়। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করি, ইনকাম স্টেটমেন্ট করি, ব্যালেন্স শিট করি, প্রতিটির আলাদা আলাদা ছক আছে এবং এই ছকটি কিন্তু সবাইকে একই ধরনের ছক অনুসরণ করতে হয়, যেটা এই নির্দিষ্ট নির্ধারণ করা আছে। সো এই নির্দিষ্ট ছক আমাদেরকে আর প্রত্যেকটি আর্থিক বিবরণীর একটি নির্দিষ্ট ছক আছে, সেই ছকগুলো আমাদেরকে অনুসরণ করতে হয়। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, যেটা গ্যাপ হিসেবে আমরা জানি, জিএএপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। সেই প্রত্যেকটি আর্থিক বিবরণী তৈরি করার জন্য আমাদের যে নির্দিষ্ট নিয়ম আছে সেটা অনুসরণ করতে হয়। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর কিছু বৈশিষ্ট্য এবং আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি। একটি আর্থিক বিবরণী কি করছে, একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের নগদ আগমন নির্গমন, মানে আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ টাকা আসলো, কি পরিমাণ নগদ টাকা গেল, প্রতিষ্ঠানের লাভ কত হলো, প্রতিষ্ঠানের লোকসান কত হলো, প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু এবং প্রতিষ্ঠানের দায় কতটুকু, এই সম্পর্কে আমাদেরকে তথ্য দিচ্ছে। তার মানে আর্থিক বিবরণীতে আমরা নির্দিষ্ট সময়ের আর্থিক লেনদেনের যে তথ্যগুলো আছে সেগুলোকে লিপিবদ্ধ করছি। লিপিবদ্ধ করার ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হচ্ছে এবং এই নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করার পরে একটা নির্দিষ্ট সময় শেষে আমি কি কি জানতে পারছি এই আর্থিক বিবরণী থেকে? নগদ আগমন নির্গমন জানতে পারছি, আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ এসেছে, কি পরিমাণ গেছে সেটা জানতে পারছি, লাভ লোকসান জানতে পারছি, প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ জানতে পারছি, প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ জানতে পারছি। তো এই হচ্ছে আমার ওভারঅল আর্থিক বিবরণী। তার মানে এখানে আমরা কি কি জানতে পারলাম? আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর বৈশিষ্ট্য, কেন আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় বা আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি, আর্থিক বিবরণী কোনগুলো, এগুলো হচ্ছে আর্থিক বিবরণীগুলো, 4টি। ওকে, এখন আমরা যাচ্ছি আর্থিক বিশ্লেষণ। কথা হচ্ছে এই যে আমরা আর্থিক বিবরণীতে আর্থিক তথ্যগুলো লিপিবদ্ধ করেছিলাম, সেখানে আমরা একটা নির্দিষ্ট সময় শেষে, একটা মাস শেষে, একটা বছর শেষে আমি প্রতিষ্ঠানের জানতে পারছি যে আমার নগদ কত টাকা আছে, লাভ কত হয়েছে বা লোকসান হয়েছে কিনা, সম্পদ কতটুকু, দায় কতটুকু। এই তথ্যগুলো আমরা আর্থিক বিবরণী থেকে জানতে পারছি। কিন্তু প্রতিষ্ঠান চালানোর জন্য, প্রতিষ্ঠানটাকে পরিচালনার জন্য বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তগুলো নেয়ার জন্য এই তথ্যগুলো যথেষ্ট না। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা অন্য যে আর্থিক বিবরণী আছে সেগুলোতে আমাদেরকে দিন শেষে যে তথ্যগুলো দেখাচ্ছে, সেই তথ্যগুলো দেখেই কিন্তু আমরা আম একটা সিদ্ধান্ত নিতে পারি না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়া যায় না। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তগুলো নেয়ার জন্য আমাদেরকে পরবর্তীতে এই তথ্যগুলোকে আবার বিচার বিশ্লেষণ করতে হয়। সো আর্থিক বিবরণীর এই তথ্যগুলোকে পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে আর্থিক অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া, এটাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তো আমরা এখানে একটু দেখি যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্যসমূহকে শুধুমাত্র আর্থিক বিবরণী উপস্থাপন করলেই প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব হয় না। এর জন্য আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত তথ্যসমূহের তুলনামূলক বিচার বিশ্লেষণের প্রয়োজন হয়। সেখানে আমরা আর্থিক বিশ্লেষণের সংজ্ঞাটা এখানে লিখেছি। তোমরা আর্থিক বিশ্লেষণের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। আমি আমার পরবর্তী যে জুম ক্লাস থাকবে সেখানে আমি আর্থিক বিশ্লেষণের সংজ্ঞা এবং অন্য যে যে টপিকস গুলো আমরা আজকে আলোচনা করছি এগুলো কিন্তু আমি পড়া ধরবো। তো তোমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে অবশ্যই আর্থিক বিশ্লেষণ সংজ্ঞাটা, তোমরা যে সংজ্ঞাটা আমি এখানে লিখেছি এটা মুখস্থ করে ফেলবে, কারণ এটা তোমাদের কাজে লাগবে। অবশ্যই মুখস্থ করে ফেলবে, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। তো আর্থিক বিবরণীতে যে সকল আয়, ব্যয়, দায়, সম্পদ তালিকাভুক্ত আছে তাদের মধ্যে, তো আমাদের আর্থিক বিবরণীতে আমরা যে তথ্যগুলো সম্পর্কে জানছি সেই তথ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক পরিমাপ করে এবং সম্পর্কের যথাযথ বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ আর্থিক অবস্থা নির্ণয় করাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আমার প্রতিষ্ঠানের দায় কতটুকু, লাভ
কতটুকু, লোকসান কতটুকু, দায় কতটুকু, এইটুকু, এই তথ্যগুলোর মধ্যে আমার আয়, ব্যয়, দায়, সম্পদ, এদের মধ্যে প্রথমে আমাদেরকে সম্পর্ক পরিমাপ করা এবং এদের মধ্যে সম্পর্কটাকে বিভিন্ন আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেগুলোর মাধ্যমে বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের বর্তমান আর্থিক অবস্থা কি এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের আম আর্থিক অবস্থাটা কেমন হবে সেটা নির্ণয় করাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। তার মানে আমার প্রতিষ্ঠানের দায়, সম্পদ, লাভ, লোকসান এগুলো কি আমার জন্য এখন আম আমার দুর্বলতা নাকি সবলতা, নাকি এটা আমার সক্ষমতা কোথায়? আমার প্রতিষ্ঠানের দুর্বল দিক কোনটি? আমার সবলতা কোনটি? স্ট্রেংথ কোনটি? আমার প্রতিষ্ঠানের আমরা তো সর্ট করেছি, সর্ট সামনে পড়বো, যেমন প্রতিষ্ঠানের কিছু দুর্বলতা থাকে যেটাকে আমরা বলছি উইকনেস, কিছু স্ট্রেংথ থাকে, কিছু শক্তির দিক থাকে, ঠিক আছে, এবং কিছু অপরচুনিটি থাকে, কিছু মানে সুযোগ থাকে এবং কিছু হুমকি থাকে। এই জিনিসগুলোকে আমরা আর্থিক বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করে আমরা কি করতে পারি, প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। সো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে আমার আর্থিক বিশ্লেষণ। তার মানে এক কথায় আর্থিক বিবরণীর তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থায়নের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব। সো অর্থায়নের উপর, অর্থায়ন তো আমরা জানি ফাইন্যান্স, অর্থায়ন মানে হচ্ছে ফাইন্যান্স, তো ফাইন্যান্সের উপরে আর্থিক বিশ্লেষণের প্রভাবটা কি, এই জায়গাটুকুকে অনেক ভাবে এখানে প্রশ্নটা আসতে পারে। আম, তো আমাদেরকে মূল যে জায়গাটুকু সেটা মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবো। যেমন হচ্ছে যে অর্থায়নের উপর কেন আর্থিক বিশ্লেষণ করা হয়, কেন প্রয়োজন, প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আর্থিক বিশ্লেষণ কেন করা প্রয়োজন, আর্থিক বিশ্লেষণ কাদের জন্য প্রয়োজন, ঠিক আছে, অথবা অর্থায়নের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব, প্রশ্নটা বিভিন্ন ভাবেই আসতে পারে। এখানে আমরা যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে দেখিয়েছি, এটা হচ্ছে কাদের জন্য প্রয়োজন আর্থিক বিশ্লেষণ, এটা হচ্ছে কাদের জন্য প্রয়োজন, আর এই জায়গাটা হচ্ছে কেন প্রয়োজন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট পক্ষ। সংশ্লিষ্ট পক্ষ কারা? সংশ্লিষ্ট পক্ষ হচ্ছে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পক্ষ, যেহেতু আমরা কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করছি, সো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য আর্থিক বিশ্লেষণ করা প্রয়োজন। আমরা এর আগে প্রথম অধ্যায়ে পড়েছিলাম সংশ্লিষ্ট পক্ষগুলোর একটা নাম আছে, সেই নামটি হচ্ছে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বা সংশ্লিষ্ট পক্ষ, যাদের স্বার্থ প্রতিষ্ঠানের স্বার্থের সাথে জড়িত, তাদেরকে আমরা সংশ্লিষ্ট পক্ষ বা স্টেক হোল্ডার বলি। তো এদেরকে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তগুলো নেয়ার জন্য তাদেরকে প্রতিষ্ঠানের যে আর্থিক বিশ্লেষণের যে তথ্যগুলো আছে, আর্থিক অবস্থা গুলো সম্পর্কে জানতে হয়। যেমন সংশ্লিষ্ট পক্ষের মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি মালিক, ব্যবস্থাপনা, পরিষদ। প্রতিষ্ঠানে যারা শেয়ার হোল্ডার আছে বা মালিক আছে এবং প্রতিষ্ঠানে যারা ম্যানেজিং বোর্ড অফ ডিরেক্টর আছে, যারা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ সম্পর্কে জানতে হয়। প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর যে তথ্যগুলো আছে সেগুলোকে বিচার বিশ্লেষণ করতে হয়। তাহলে মালিক ও ব্যবস্থাপনা পরিষদ কিছু সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তগুলো কি, যে আর্থিক দুর্বল দিকগুলোকে কিভাবে শক্তিশালী করবে, এটা একটা ব্যাপার। আরো অনেক ব্যাপার আছে, তার মধ্যে একটি ব্যাপার হচ্ছে যেমন প্রতিষ্ঠানের যে দুর্বল দিকগুলো আছে, যে আমার প্রতিষ্ঠানে আমি যখন প্রতিষ্ঠানের যে আর্থিক তথ্যগুলো যখন আমি বিশ্লেষণ করব, তখন আমি খুব সহজে আমি বের করতে পারবো যে আমার এখানে লস হয়েছে, কেন লস হলো, লস আসলে আমার তাহলে উইক পয়েন্ট কি কি ছিল, সেগুলোকে আমরা কিভাবে এখন ওভারকাম করব, আমার দুর্বল দিকটাকে আমি কিভাবে শক্তিশালী করব। সেই সিদ্ধান্তগুলো ব্যবস্থাপনা পরিষদ কিভাবে নেয়? সাধারণত আর্থিক বিশ্লেষণের মাধ্যমে নেয়। তারপরে
ব্যবস্থাপনা পরিষদের আরেকটি সিদ্ধান্ত হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, যে তারা কোথায় প্রতিষ্ঠানের পরবর্তীতে কোথায় বিনিয়োগ করবে। তো তাদের এই বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করার জন্য আর্থিক বিশ্লেষণ করা প্রয়োজন। তার মানে হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা পরিষদের জন্য কেন আর্থিক বিশ্লেষণ প্রয়োজন, তারা আর্থিক দুর্বল দিকগুলোকে কিভাবে শক্তিশালী করবে সেই সিদ্ধান্ত এখান থেকে নেয়, এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা কিভাবে করবে সেই সিদ্ধান্তটি তারা আর্থিক বিশ্লেষণের মাধ্যমে নেয়। পরবর্তী স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ হচ্ছে সম্ভাব্য শেয়ার হোল্ডার। সম্ভাব্য শেয়ার হোল্ডার কারা? যারা প্রতিষ্ঠানে এখনো বিনিয়োগ করেনি কিন্তু প্রতিষ্ঠানে বিনিয়োগ করার কথা ভাবছে। প্রতিষ্ঠানের শেয়ার এখনো তারা ক্রয় করেনি, তারা শেয়ার ক্রয় করার কথা ভাবছে। শেয়ার হোল্ডারও হতে পারে, বন্ড হোল্ডারও হতে পারে, যে কোনো বিনিয়োগকারী হতে পারে। তো যারা প্রতিষ্ঠানে বিনিয়োগ করার কথা ভাবছে বা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করার কথা ভাবছে কিন্তু এখনো কিনেনি, তারা কিন্তু, যারা বিনিয়োগ করে তারা কিন্তু এমনি এমনি বিনিয়োগ করে না। তারা যে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাই বাছাই করে, এবং আর্থিক অবস্থা যাচাই বাছাই করার জন্য তাদেরকে আর্থিক বিশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠান যে তথ্য প্রকাশ করে সেটা সম্পর্কে তারা প্রথমে ধারণা নেয়, তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই প্রতিষ্ঠানে শেয়ার ক্রয় করবে কিনা। শেয়ার ক্রয় করবে কিনা, এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার ক্রয় কি। তার মানে যারা প্রতিষ্ঠানে শেয়ার ক্রয় করেনি, তারা করার কথা ভাবছে, তারা আর্থিক বিশ্লেষণের তথ্যগুলো বিচার বিশ্লেষণ করার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করবে কিনা। থার্ড যে সংশ্লিষ্ট পক্ষ আছে সেটা হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডার। মানে হচ্ছে যারা এই মুহূর্তে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ড করে আছে, যারা শেয়ার ক্রয় করেছে তাদেরকে শেয়ার হোল্ডার, বর্তমান শেয়ার এক্সিস্টিং শেয়ার হোল্ডার যাদেরকে বলে। তো এক্সিস্টিং শেয়ার হোল্ডার বা বর্তমান শেয়ার হোল্ডার তাদেরকেও এখানে সিদ্ধান্ত নিতে হয় যে আমি যে, যেমন এবিসি কোম্পানি ধরে নিই, একটা কোম্পানি, আমার কাছে যদি 1 লাখ টাকার এবিসি শেয়ারের কোম্পানির শেয়ার থাকে, এখন আমি আমাকে এখানে ডিসিশন নিতে হবে যে আমি কি এই শেয়ার গুলো ধরে রাখবো নাকি বিক্রি করে দিব। এখন আমি যদি এই কোম্পানির আর্থিক তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে দেখি যে না, এই কোম্পানির শেয়ার গুলো সামনে দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিব যে কোম্পানির শেয়ার গুলো আমি এখন বিক্রি করব না, এখন কোম্পানির শেয়ারগুলো আমি ধরে রাখবো, যখন দাম বাড়বে তখন আমি এটা বিক্রি করব। আবার আর্থিক বিশ্লেষণের মাধ্যমে আমি যদি দেখি যে না, পরবর্তীতে এই কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আমি আমার আমার কাছে যে শেয়ারগুলো আছে সেগুলো আমি বিক্রি করে দিব। তার মানে আমি কোম্পানির শেয়ারগুলো, যে কোম্পানি আমার কাছে যে শেয়ারগুলো আছে সেগুলো আমি এখন বিক্রি করব নাকি পরে বিক্রি করব, এই সিদ্ধান্তটা আমি কিসের মাধ্যমে নিচ্ছি? আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। আর্থিক বিশ্লেষণের মাধ্যমে আমি যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যের মাধ্যমে আমি কি করছি? সিদ্ধান্ত নিচ্ছি। তার মানে বর্তমান শেয়ার হোল্ডার, কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডার সিদ্ধান্ত নিচ্ছে যে সে কোম্পানির শেয়ারগুলো কি এখন বিক্রি করবে নাকি পরে বিক্রি করবে। কোম্পানি যে ঋণদাতা আছে, কোম্পানির ঋণদাতা মানে কোম্পানিকে যারা ঋণ দিচ্ছে, সেটা বিভিন্ন ব্যাংক হতে পারে, ব্যক্তি বিনিয়োগকারী হতে পারে, তারা আম, যে কোনো ব্যাংক কিন্তু এমনি এমনি করে মানে আমি চাইলাম, আমি একটা কোম্পানি ব্যাংকের কাছে ঋণ চাইলাম আর ব্যাংক আমাকে ঋণ দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাংকগুলো ঋণ দেওয়ার আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আর্থিক যে তথ্যগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে, যে এই প্রতিষ্ঠান আমার ঋণটা পরবর্তীতে পরিশোধ করার সক্ষমতা আছে কিনা। ঠিক আছে। সো এই পরবর্তীতে আমার ঋণ, ব্যাংকগুলো দেখে যে আমি যে এই কোম্পানিকে ঋণ দিব, আমাকে এই কোম্পানি ঋণ ফেরত দিতে পারবে কিনা, আমার সময় সময় আমার সুদ পরিশোধ করতে পারবে কিনা, সেই সিদ্ধান্তটা নেয়ার জন্য কোম্পানি আর্থিক বিশ্লেষণ যে তথ্যগুলো আছে, আর্থিক বিবরণী বিশ্লেষণের যে তথ্যগুলো আছে সেগুলো অনুসরণ করে। তার মানে একটা কোম্পানিকে যারা ঋণ দেয় সেই ঋণদাতা কি করছে? আর্থিক বিশ্লেষণ করছে, আর্থিক বিশ্লেষণের তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত কি নিচ্ছে যে প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করবে কিনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাওনাদার। প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট আরেকটি পক্ষ হচ্ছে পাওনাদার। পাওনাদারগণ কারা? পাওনাদারগণ হচ্ছে যাদেরকে কোম্পানি
কোম্পানিকে যারা কি করছে, বাকিতে বা ধারে পণ্য সাপ্লাই করছে, কাঁচামাল বা র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, তারা তারা সরবরাহকারী, পাওনাদারগণকে সরবরাহকারী বা সাপ্লায়ারও বলা হয়। সো এরা কি করেছে, সাপ্লাই করেছে কোম্পানিকে, বাকিতে পণ্য সাপ্লাই করেছে, এখন কোম্পানির কাছে তারা টাকা পাবে, এই জন্য এদেরকে পাওনাদার বলছে। সো কোম্পানিকে যারা বাকিতে পণ্য সাপ্লাই করেছে, এখন আমরা যদি সাপ্লায়ার হই, আমরা যদি সাপ্লায়ার হই, আমরা কি কোনো রকমের কোনো ধারণা ছাড়া একটা কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে না জেনে কোম্পানিকে মানে কোটি টাকা যদি আমরা পণ্য ধারে সাপ্লাই দিয়ে দিই, এটা কিন্তু আসলে কেউ করে না। কোম্পানিকে পণ্য বাকিতে বিক্রি করার আগে, কোম্পানিকে কাঁচামাল সাপ্লাই দেওয়ার আগে, বাকিতে সাপ্লাই দেওয়ার আগে প্রত্যেকটা সাপ্লায়ার কি করে, সেই কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে আগে বিচার বিশ্লেষণ করে। আগে সে আর্থিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করে যে এই কোম্পানি আমার ধার পরবর্তীতে পরিশোধ করতে পারবে কিনা, আমার পাওনা পরিশোধ করতে পারবে কিনা। আমরা যদি আর্থিক বিশ্লেষণের মাধ্যমে দেখি যে না, এই প্রতিষ্ঠানের যথেষ্ট আর্থিক সক্ষমতা আছে, তাহলেই সেই প্রতিষ্ঠানকে পাওনাদারগণ বা সাপ্লায়াররা বাকিতে পণ্য সাপ্লাই দেয়, নইলে দেয় না। সো পাওনাদারগণ কি করছে, বা পাওনাদারগণ আর্থিক বিশ্লেষণ করছে। পাওনাদারগণের আর্থিক বিশ্লেষণ কেন করছে, সিদ্ধান্তটি কি, যে তারা কোন সিদ্ধান্ত নিচ্ছে, যে তারা ধারে বা বাকিতে পণ্য সরবরাহ করবে কিনা, এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল এই প্রশ্নটি, যে অর্থায়নের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব। এই কনসেপ্টটা তোমাদের সিলেবাসে এভাবে করে আছে, বাট এটার প্রশ্নটা অনেক ভাবে আসতে পারে, যে কোন পক্ষ, কাদের জন্য আর্থিক বিশ্লেষণ প্রয়োজন, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে আর্থিক বিবরণী কারা ব্যবহার করে, কেন ব্যবহার করে, আর্থিক বিশ্লেষণ কেন প্রয়োজন, কাদের জন্য প্রয়োজন। সো প্রশ্নটা যেভাবেই আসুক, আমরা উত্তরটা এভাবে করে যদি আমরা পারি চার্টের মাধ্যমে, অথবা না পারলে এমনি আমরা জাস্ট আলোচনা করে দিব। সো এই হচ্ছে আমাদের আর্থিক অর্থায়নের উপর বা ফাইন্যান্সের উপর আর্থিক বিশ্লেষণের প্রভাব। সো আমরা আজকে যে যে টপিকস গুলো পড়লাম, এই টপিকস গুলো তোমরা অবশ্যই বাসায় একটু পড়বে, কারণ আমরা নেক্সট যদি জুমে ক্লাস নিই, আমি অবশ্যই তোমাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর নিব। একটি হচ্ছে আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী কোনগুলো, আর্থিক বিবরণী আর্থিক বিবরণীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো, আর্থিক বিবরণী কেন করা হয়, বা কি জানা যায় আর্থিক বিবরণীর মাধ্যমে, তারপরে হচ্ছে আর্থিক বিশ্লেষণ কাকে বলে, আর্থিক বিশ্লেষণ কেন করা হয়, আর্থিক বিশ্লেষণ কাদের জন্য করা হয়, এবং এখান থেকে কি কি সিদ্ধান্ত, আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সো আমাদের এই হচ্ছে ওভারঅল আজকে আর্থিক বিশ্লেষণের যে ইনিশিয়াল কিছু কনসেপ্ট আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আর্থিক বিশ্লেষণের যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, এবং আস্তে আস্তে আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে ম্যাথের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো একটু দেওয়ার। সো তোমরা এই পর্যন্ত একটু পড়ো, এবং আমরা আশা করছি তোমরা বাসায় অবশ্যই অধ্যায়টি একটু একটু পড়বে। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে পার্সোনালি বা কমেন্টের যে জায়গাটি আছে সেখানে উল্লেখ করে দিলে আমরা পরবর্তী ক্লাসে আমরা সেই কনসেপ্টটুকু আর একটু আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমরা দেখো, তোমরা অবশ্যই পড়ার বাসায় কমপ্লিট করে নিবে। আসসালামু আলাইকুম।